শুভেন্দু অধিকারীর পিএ তথা আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড কি কেবলই একটা খুন নাকি রাজনৈতিক কোনো ষড়যন্ত্র, কিংবা বাংলায় অশান্তি ও অরাজকতা সৃষ্টি করতে বৈদেশিক শক্তির কোনো পরিকল্পিত ছক? এরই মধ্যে চন্দ্রনাথ রথ হত্যা রহস্যে উঠে আসছে আমেরিকার ডিপ স্টেটের প্রসঙ্গ। এর পিছনে জড়িয়ে আছে কোন কালো শক্তি? যত সময় যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং রাজনৈতিক হিংসা যেন একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াচ্ছে ক্রমশ। 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর যা ঘটল তা কেবল গতানুগতিক হিংসা নয়, এটা যেন এক গভীর ও ভয়ঙ্কর ষড়যন্ত্রের প্রথম ধাপ। শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ছায়াসঙ্গী এবং আত্মসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড কেবল এক রাজনৈতিক কর্মীর মৃত্যু নয়, বরং এটা ভারতের আগামী দিনের রাজনীতির জন্য একটা অশনি সংকেত। তাই আজ আমরা বিশ্লেষণ করব এই খুনের পিছনে কি সত্যি কোনো ডিপ স্টেট বা আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে, নাকি ক্ষমতা হারানোর ক্ষোভ প্রকাশ, নাকি লুকিয়ে আছে অন্য কোনো ষড়যন্ত্র। গতকাল তথা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক দুদিন পরই যখন রাজ্যে এক ঐতিহাসিক পট পরিবর্তনে হতে চলেছিল, ঠিক সেই মুহূর্তেই উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের গাড়ি আটকে চালানো হলো 12 থেকে 16 রাউন্ড গুলি। খুনিরা ছিল পেশাদার এবং তাদের টার্গেট ছিল একেবারে স্থির। দেখুন, চন্দ্রনাথ রথ কিন্তু কেবল একজন পিএ ছিলেন না, তিনি ছিলেন শুভেন্দু অধিকারীর বিশ্বস্তম সেনাপতি। দীর্ঘ 8 বছর ধরে ছায়ার মতো সাথে থাকা এই মানুষটা একসময় এয়ারফোর্সে কাজ করতেন। তবে কেন তাকেই খুন করা হলো? বহু রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারী যখন রাজ্যের পরবর্তী ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে চলেছেন, তখন তার প্রশাসনিক ও ব্যক্তিগত নেটওয়ার্কের সবচেয়ে শক্তিশালী লিঙ্কে আঘাত করাই ছিল খুনিদের আসল এবং মূল উদ্দেশ্য। খুনের টাইমিংটা একবার লক্ষ্য করে দেখুন। নতুন সরকারের শপথ গ্রহণে ঠিক আগে এই ঘটনা। কেন? দুটো সম্ভাব্য মূলত এর কারণ হিসেবে উঠে আসছে। এর মধ্যে একটা হলো সফট টার্গেট, অর্থাৎ শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বলয় ভেদ করা প্রায় অসম্ভব, কিন্তু চন্দ্রনাথের কোনো আলাদা সিকিউরিটি ছিল না, তাই তাকে হত্যা করে শুভেন্দু অধিকারীকে যেন একটা স্পষ্ট বার্তা দেওয়া হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 2, অরাজকতা ও অশান্তি তৈরির চেষ্টা। শপথ গ্রহণের আগে রাজ্যের চারিদিকে এমন কিছু হত্যাকাণ্ড চালানো যাতে রাজ্যের সাংবিধানিক সংকট বা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরির একটা সুপরিকল্পিত চেষ্টা চালানো যায়। আবার অন্যদিকে এর সম্ভাব্য ষড়যন্ত্রের তালিকায় উঠে আসছে আরও একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কারণ ও যোগ, তা হলো আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্র। আমরা দেখেছিলাম বাংলার ইলেকশনের দিকে কোন দেশের কতটা এবং কিরকম নজর ছিল। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন। আচ্ছা, এবারে তো আসামেও ভোট হলো, সেখানেও তো বিজেপি জিতেছে, তাহলে ট্রাম্প কেন শুধুমাত্র বাংলাকে উল্লেখ করে এই অভিনন্দন জানালেন? তার মানে বাংলার ওপর নজর মার্কিন প্রেসিডেন্টেরও ছিল, এবং তা ইলেকশনের অনেক আগে থেকে। এরপর ইলেকশনের কিছুদিন আগে বাংলাদেশের এক এমপিকে পার্লামেন্টে বাংলার ইলেকশন প্রসঙ্গে কথা বলতে শোনা গেল। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের কতটা বিপদ হবে সেই বিষয়ে, আর কোন কোন দেশ ঠিক কি কি কারণে চিলের চোখ হয়ে আমাদের বাংলার দিকে এবং শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের দিকে নজর দিয়ে বসে আছে দীর্ঘদিন ধরে, তা বহুবার আমি অন্যান্য ভিডিওতেও আলোচনা করেছি। সুতরাং এই বিষয়গুলোর সঙ্গে বাংলায় চলমান অশান্তির আগুন যেন দুয়ে দুয়ে 4 হয়ে যাচ্ছে। অনেকেই যারা জানেন না যে এই ডিপ স্টেট আসলে কিভাবে কাজ করে, দেশের ভিতরে সরকার ফেলে দেওয়া কিংবা সরকার বিরোধী আন্দোলন কিংবা অশান্তি তৈরি করে, তাদের জন্য একটু সংক্ষেপে বলে রাখি এ বিষয়। সহজ কথায় বলতে গেলে এটা হলো রাষ্ট্রের ভিতরেই যেন একটা অদৃশ্য রাষ্ট্র, যেখানে নির্বাচিত সরকারের বাইরেও আমলা, গোয়েন্দা সংস্থা এবং কিছু প্রভাবশালী আন্তর্জাতিক গোষ্ঠী পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ে। তারা বিভিন্ন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে এবং এই ধরনের টার্গেটেড কিলিংকে ব্যবহার করে। তাই বিগত বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশেষজ্ঞরা ইঙ্গিত দিচ্ছেন যে এই খুনের পিছনে থাকতে পারে আমেরিকা বা অন্য কোনো দেশের গভীর ষড়যন্ত্র। এছাড়া আমরা জানি ওয়েস্ট বেঙ্গল আগাগোড়াই সেন্সিটিভ এরিয়া।
এর আগেও আমরা পোস্ট পোল ভায়োলেন্স দেখেছি, কিন্তু এবারে বাংলার ভোট নিয়ে সবার মধ্যে উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে। তার কারণ একটাই, ভারতের ইন্টারনাল সিকিউরিটি নিয়ে টানাপোড়েন চলছিল। বাংলাদেশে ভোটের আগে আমরা দেখেছিলাম কিভাবে তারা শিলিগুড়ি করিডোরকে কাট আউট করে দেওয়ার হুমকি দিচ্ছিল। অন্যদিকে চীনও নজর রাখার চেষ্টা করছিল, এমনকি অরুণাচল প্রদেশকে তো চীনের অংশ হিসেবে চীন নিজেরাই ধরে নিচ্ছিল। এত কিছুর পরই ভারতের কেন্দ্রীয় নেতৃত্ব নড়ে চড়ে বসে শেষমেশ এবং বাংলাকেও ক্যাপচার করতে চায়, যাতে সেখানে আর অন্য কোনো ঝামেলা তৈরি না হয়। অন্যদিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর এই দুই জায়গা থেকে জিতেছেন বিপুল মার্জিনে, যে কারণে তার নামটাই বারবার উঠে আসছে মুখ্যমন্ত্রীর পদে। তাই এবার সরাসরি তার পিএকে খুন করে আবার নতুন কোনো অশান্তি ছড়াতে চাইছে না তো বিরোধীরা। দেখুন, এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রীর পদে কেউ নেই, সুতরাং এখন ঝামেলা তৈরি করা সিআইএ আইএসআই এর মতো ডিপ স্টেটের ক্ষেত্রে সব থেকে মোক্ষম সময়। তাহলে কি সত্যি চন্দ্রনাথ খুনের পিছনে ডিপ স্টেটই জড়িত? এই ঘটনার পিছনে অবশ্য আরও একটা প্রবাবিলিটি কাজ করছে, তা হলো বিরোধী দলের নামে অ্যালিগেশন। বর্তমানে ভোটে মেজরিটি হারানোয় তৃণমূল যে বিরোধী হবে তা কিন্তু স্পষ্ট। তাই অনেক বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলকে এই ঘটনার মূল কাণ্ডারি হিসেবে ধরে নিচ্ছে। অন্যদিকে তৃণমূল এই ঘটনা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। আচ্ছা, এই তৃণমূলের পিছনেই আবার কোনো ডিপ স্টেট নেই তো? হতে পারে যারা কাজ করাচ্ছে এবং ডিপ স্টেটের মাধ্যমেই তৃণমূল সরকার চালনা করতে চাইছে। বাংলাদেশে কিন্তু ঠিক একইভাবে ধীরে ধীরে অশান্তির আগুন ছড়িয়ে পড়েছিল। বাংলাতে তার পুনরাবৃত্তি হবে না তো? অধিকাংশ বিশ্লেষকদের মতে দিল্লির শাসক বিরোধী দল এবং ইতালি বা আমেরিকার কিছু শক্তি আছে যারা চায় না পশ্চিমবঙ্গ বা এই অঞ্চলে কোনো শক্তিশালী সরকার ক্ষমতায় আসুক। তাই তারা এইভাবেই ঘুঁটি সাজাচ্ছে, মূলত সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি করে কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলাই তাদের প্রধান লক্ষ্য এই মুহূর্তে। তবে অন্যদিকে বিগত কয়েক দশকে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে যদি চোখ রাখি, 1960-70-এর নকশাল আন্দোলন থেকে শুরু করে 34 বছরের বাম জামানা এবং পরবর্তীকালে তৃণমূলের শাসন বাংলা দেখেছে জোর যার মুল্লুক তার এই প্রকারেরই রাজনীতি। পাড়ার ক্লাব, ইউনিয়ন এবং স্থানীয় পুলিশি দাপট, এই ক্যাডার সিস্টেমের মাধ্যমে এলাকা দখল করাই হলো বাংলার রাজনীতির মূল চালিকা শক্তি। আর 2026 সালেও এর ব্যতিক্রম হয়নি। ফল প্রকাশের মাত্র 48 ঘন্টার মধ্যেই রাজনৈতিক 4 জনের মৃত্যু প্রমাণ করে যে এখানে হিংসা এখনো একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। তদন্তের প্রসঙ্গে যদি আসি, রাজ্য পুলিশের ডিআইজি এবং সিআইডি ঘটনার তদন্ত করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। উদ্ধার হয়েছে দুষ্কৃতীদের ফেলে যাওয়া গাড়ি। শুভেন্দু অধিকারী একে কোল্ড ব্লাডেড মার্ডার বললেও তৃণমূল কংগ্রেস বিষয়টিকে ব্যক্তিগত কোন্দল বা স্থানীয় অপরাধীদের কাজ বলেই দাবি করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতটা নিখুঁত অপারেশন কি কোনো স্থানীয় গুন্ডার পক্ষে সম্ভব, নাকি এর পিছনে সত্যি কোনো বড় প্রশিক্ষণপ্রাপ্ত হাত রয়েছে? এই নিয়ে তুমুল চর্চা চলছে। তার কারণ, চন্দ্রনাথ রথের মৃত্যু কেবল একজন ব্যক্তির মৃত্যু নয়, এটা শুভেন্দু অধিকারী এবং বিজেপির সাংগঠনিক মেরুদণ্ডে যেন একটা বড় ধাক্কা। যদি এটাই সত্যি হয় যে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র বা ডিপ স্টেটের কাজ, তবে নতুন সরকারের জন্য আগামী দিনগুলো হবে খুবই কঠিন। সৌজন্যের রাজনীতি যেন দুর্বলতা না হয়ে দাঁড়ায়, তাই সেই দাবি নিয়েই এখন সৌজন্যের রাজনীতি যেন দুর্বলতা না হয়ে দাঁড়ায়, তাই সেই দাবি এখন উঠছে বিজেপি নেতৃত্ব ও নিচু তলার কর্মীদের মধ্যে। ইতিমধ্যেই চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে, তাই এই বিষয়ে কিছু সম্ভাব্য কারণ যা রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাই এবার বিচার করবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। তবে হ্যাঁ, পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এ বিষয়ে সঠিক তথ্য দেওয়া বেশ কঠিন। আপনার কি মনে হয়, এই খুনের পিছনে কি সত্যি আমেরিকার কোনো অদৃশ্য হাত আছে, নাকি এটা বাংলার চিরকালীন রাজনৈতিক আক্রোশেরই এক চরম বহিঃপ্রকাশ? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকে টিভি। ধন্যবাদ।